আসিফ নজরুল জামাত শিবির নিয়ে কি বলছে শুনেন। দেখেন, আমি শিবিরের প্রসঙ্গে একটা কথা বলি। আজকে আমরা শিবিরের কোনো তাণ্ডব দেখছি না। বাংলাদেশে এই রক কাটা রাজনীতি, হত্যা রাজনীতির পিছনে শিবিরের একটা বিরাট ভূমিকা আছে। আজকে তারা ডিফেন্সিভ পজিশন আছে দেখে হয়তো তারা ওরকম রক্তের হোলি খেলা মেতে উঠছে না, কিন্তু তাদের যখন সময় থাকে, সুযোগ থাকে, তারা কত নৃশংস হতে পারে এটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় বেশি করে রাজশাহী ফ্যাসিবিরোধী শক্তির মধ্যে একক রাজনৈতিক মুরব্বীর অনুপস্থিতি। মানে বিএনপি বড় দল, তারেক রহমান পরিপক্ক নেতা, কিন্তু তিনি জাতির রাজনৈতিক মুরব্বী না। প্রফেসর ইউনূস রাজনৈতিক বিষয়টা যেহেতু বুঝেন না, তাই উনি রাজনৈতিক মুরব্বী হয়ে উঠতে পারেন নাই। আমি রাজনৈতিক মুরব্বী বলতে এমন একজন রাজনৈতিক আইকনের কথা বলতেছি যার ফয়সালা সবাই মাইনে নেবে, যাদের সামনে রেখে সিদ্ধান্ত নিলে সেটা সবাই মাইনে নেবে এবং আস্থা পাবে। এই মুরব্বী হইতে পারেন একজনই বাংলাদেশে, খালেদা জিয়া। এই একজনই আছেন যার ফয়সালা অ্যান্টি ফ্যাসিস্ট সবাই এক বাক্যে মাইনে নেবে। কেন? কারণ খালেদা জিয়া হইতেছেন সেই নেতা, একমাত্র নেতা যার নেতৃত্বে সকল অ্যান্টি ফ্যাসিস্ট শক্তি একসময় ঐক্যবদ্ধ থেকে তার নেতৃত্ব মাইনে নিয়েছিল, রাজনীতি করছে। আমি এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি। আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির 50 বছর বয়ে আছে ঘটনাটার উল্লেখ। তখন আবুল মনসুর আহমেদ অবিভক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী, উনি ইন্ডিয়া গেছেন রাষ্ট্রীয় সফরে। তো নেহরুকে প্রস্তাব দিতেছেন যে কাশ্মীর প্রশ্নে একজন রাজনৈতিক মুরব্বীর ফয়সালা পাকিস্তান মাইনে নেবে। তো নেহরু অবাক হইয়া জিগায়, কে সেই রাজনৈতিক মুরব্বী যার কাশ্মীর প্রশ্নে ফয়সালা পাকিস্তান মাইনে নেবে? ওনারা প্লেনে করে যাইতেছিলেন কোথায় থেকে যেন কোনখানে। তো আবুল মনসুর আহমেদ নেহরুর দিকে চাইয়া বললেন, আপনি মুরব্বী হিসাবে যে ফয়সালা দেবেন সেটা পাকিস্তান মাইনে নেবে। নেহরু তো অবাক। আবুল মনসুর বলতেছেন যে আমাদের আস্থা আছে, আপনি বেইনসাফি করবেন না। এটাই হইতেছে রাজনৈতিক মুরব্বীর ভূমিকা। পরে ওইটা আর কিছু আগাই নাই, কিন্তু যাই হোক, রাজনৈতিক মুরব্বী প্রশ্নে আমি এই গল্পটা বললাম। আর 2 নাম্বার সংকট হইতেছে রাজনৈতিক দলগুলো আর একটা রাজনৈতিক দলের সাথে বিরোধিতা কিভাবে করবে, কোন তরিকায়, এটা বুঝতে না পারা। 2টা দলের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকবে, খুবই ন্যাচারাল, সেজন্যই তারা 2টা দল, কিন্তু কোন কায়দায় রাজনৈতিক বিরোধিতা করবে সেটা বুঝতে পারতেছে না। বেদিশা কেমনে নিজেদের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক অবস্থানকে জনগণের সামনে তুলে ধরবে সেটাও বুঝতে পারে না। আমি আজকে কোন রাজনৈতিক দলের সবচেয়ে শক্তিশালী অবস্থানটা কি হইতে পারে সেটা আলাপটা আমি আজকে করবো না, পরে কোনো একদিন করা যেতে পারে। আজকে যে আলাপটা করবো সেটা হইতেছে যে বিএনপির রাজনীতির ভুলের কারণে, ভুল রাজনৈতিক স্ট্র্যাটেজির কারণে পয়েন্ট পাইতেছে জামাত ইসলামী। এটা একটা মহা একটা তামাশার কথা। রাজনীতি করতেছে বিএনপি আর পয়েন্ট পাইতেছে জামাত ইসলাম। কেমনে আসেন একটু বুঝে দেখি। আপনারা দেখতেছেন বিএনপি আর জামাতের মধ্যে বৈরিতা। বিএনপি কি জামাতের সমালোচনা করতে পারবে না? অবশ্যই পারবে। জামাত কি বিএনপি সমালোচনা করতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু বিএনপি কি সমালোচনা করতেছে? বলতেছে জামাত স্বাধীনতা বিরোধী, রাজাকার, পাকিস্তানপন্থী। আওয়ামী লীগ তো এই একই কথা বলে জামাতকে ঘায়ল করতে চাইছিল, তাই না? পারছে? ঘায়ল করতে পারে নাই। তাহলে একই অস্ত্র দিয়ে বিএনপি পারবে? পারবে না। কারণ কি? কারণ মুক্তিযুদ্ধ যদি একটা ফুটবল লিগ হয়, আওয়ামী লীগ সেই লিগের ফার্স্ট ডিভিশনের আনবিটেবল চ্যাম্পিয়ন। 1971 বিএনপির জন্মই হয় না। রাজনৈতিক দল হিসেবে 1971কে পুরোপুরি ওন করা বিএনপির পক্ষে সম্ভব না। জিয়া অনেক বড় মুক্তিযোদ্ধা হইলেও জিয়া মুক্তিযুদ্ধের মাঠে কখনোই মুজিবকে অতিক্রম করতে পারবে না। জিয়া নিজেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মুজিবকে মহান নেতা পাই না। বিএনপি মুক্তিযুদ্ধে ফুটবল লিগের 2nd ডিভিশনের প্লেয়ার। তাই আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে ক্যাম্পেইন করে রাজাকার বইলা, পাকিস্তানপন্থী বইলা যে পয়েন্ট পাইছে তার অর্ধেক পয়েন্টও বিএনপি পাবে না। বিএনপি আওয়ামী লীগের ফেলে দেওয়া অকার্যকর অস্ত্রকে দিয়া জামাতকে ঘায়ল করতে পারবে না, লিখে রাখতে পারেন। বরং বাংলাদেশের মানুষ জানে মুক্তিযুদ্ধ শব্দটা আওয়ামী লীগ আর ইন্ডিয়ার বিশেষ পছন্দের বিষয়। রাজাকার বা পাকিস্তানপন্থী বাংলাদেশে কোনো গালি না। আর কাউকে মুক্তিযুদ্ধের বিরোধী আর পাকিস্তানপন্থী বলা মানে সেই দলের গায়ে সাচ্চা ভারত বিরোধী শক্তির ছাপ্পা মাইরা দেওয়া। এডিটর সাহেব আজকে একটা ছাপ্পা দিয়ে দেন, পজিটিভ ছাপ্পা, জামাত আর শিবিরকে সাচ্চা ভারত বিরোধী দেন ছাপ একটা। হ্যাঁ, আর একটা দেন, এবার আরেকটা দেন ছাপ। বিএনপি যতবার বলবে রাজাকার মুক্তিযুদ্ধের বিরোধী, ততবার জামাত আর শিবিরের বাক্সে পয়েন্ট জমা হবে। এডিটর সাহেব দেন ছাপ্পা মাইরা, পয়েন্ট জমা হইতেছে। রাজনীতি করে বিএনপি আর পয়েন্ট পায় জামাত, আবার ছাপ্পা মাইরা দেন। বিএনপির যারা অ্যান্টি ইন্ডিয়ান ভোটার তারা বিএনপি থেকে মুখ ঘুরাই নিতেছে। এখন এমন অবস্থা হয়েছে জামাত যদি ইন্ডিয়ার সাথে হাত মিলায়ও তাও পাবলিকে ধরে নেবে জামাত অ্যান্টি ইন্ডিয়ান। মাথায় মাল থাকলে জামাতকে তার রাজনীতি নিয়ে এমন ভাবে ঘাপানো যায় যে জামাত একটা কথা বলতে পারবে না, আওয়াও করো খালি। আমার জামাতের খুব স্পষ্ট ক্রিটিক আছে, সেটা 71 প্রশ্ন আছে, আপনারা শুনছেন। ওই আমার এক ভিডিও আছে 2013 সালে, সেটা মাঝে মাঝে আপ করে। যাই হোক, ওইটাতে আমি যাব না। মুক্তিযুদ্ধ প্রশ্নকে টাচ না কইরাই আমি জামাতের খুব শক্ত ক্রিটিক করতে পারবো। আসেন সেটা শুনে দেখি। তবে এখন অনেকে কইতে পারেন আপনি তো শিখে দিতেছেন, শিখুক। এমনি পলিটিক্স করতে হয়, এমনি আর্গুমেন্ট তৈরি করতে হয়, ন্যারেটিভ তৈরি করতে হয়, শিখুক না, অসুবিধা কি? ভালো তো। আসেন আমরা দেখি। প্রথম ক্রিটিক, জামাত তো 1971 মনে করেছিল যে পাকিস্তান রাষ্ট্রকে টিকা রাখতে হবে, তাই না? খুব ভালো কথা, কোনো অসুবিধা নাই। কেন টিকা রাখতে হবে? আর্গুমেন্ট কি? ওনারা বলেন যে কারণ ভারত যদি আজকে অখণ্ড ভারত থাকতো, সেই ভারতে সংখ্যালঘু মুসলমান কেমন নিপীড়িত হইতো তা তো আমরা আজকের ভারতকে দেখে বুঝতে পারি। নামাজ পড়া অবস্থায় পাশা লাথি দিয়ে তুলে দেয়, কান ধরে জয় শ্রীরাম বলায়, গরুর মাংস না গরু বহন করার অপরাধে পিটায় মেরে ফেলে, আপনার সম্পদ নিয়ে নিতেছে, আপনার মসজিদ ভেঙে ফেলতেছে, কিছুদিন পর জেনোসাইড করতেছে এক এক জায়গায়। তো জামাত এই যুক্তি দেয়, তাই না? খুব ভালো কথা। তো ভারতের সংখ্যালঘু হিন্দু, দলিত আর মুসলমানরা যখন পাকিস্তান আন্দোলন করতেছে, আপনারা জামাতরা কেন তার বিরোধিতা করলেন? আপনারা তো পাকিস্তান আইডিয়াকেই মানেন নাই, তার বিরোধিতা করছেন। তো সেই পাকিস্তান রাষ্ট্রকে রক্ষা করার জন্য 1971 দিওয়ানা হইলেন কেন? 47-এ পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করে কি ঠিক করছিলেন?
যদি পাকিস্তান না হইতো তাহলে তো বাংলাদেশ হইতো না। আর পাকিস্তান না হইলে যে ভারতের মুসলমানরা দুর্দশায় পতিত হইতো, সেটা কেন আপনার 1947 বুঝলেন না? আজ বুঝতেছেন। তখন তো জিন্নাকে সাপোর্ট দেন নাই, তার বিরোধিতা করছেন। আজ বাদ দেন, ভুল করছেন একটা। 1950 সালে ভূমি সংস্কার আইন হইতেছে, পাকিস্তান হয়ে গেছে, জমিদারি প্রথা উচ্ছেদ করা হবে। এই আইনের প্রাতিষ্ঠানিক নাম ছিল পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950। এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ আমলে প্রবর্তিত 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট যে জমিদার, এই জমিদারে উচ্ছেদ করে দেওয়া। এবং এর জন্যই মুসলিম লীগ আন্দোলন করছে, এবং এর জন্যই পাকিস্তান আন্দোলন হয়েছে, এবং এই আন্দোলন করতে করতেই পাকিস্তানের জন্ম হয়েছে। তো মওদুদী সাহেব 50 সালে এই ভূমি সংস্কার আইনের সরাসরি বিরোধিতা করলো, জামাত ইসলামও করলো। তো এই ভূমি সংস্কার অন ইসলামিক এটা বলতেছেন উনি, মানে এটা ইসলাম মতে এটা সহি আছে। উনি একটা বই লিখলেন, বইয়ের নাম হইতেছে মাসালা ই মিলকিয়াত তৈ জমিন। এই বইতে যুক্তি দিলেন যে ইসলাম ব্যক্তিগত মালিকানাকে স্বীকৃতি দেয়, ইসলাম আইনসঙ্গতভাবে অর্জিত ব্যক্তিগত সম্পত্তিকে সম্মান করে, এবং রাষ্ট্র সেটা কেড়ে নিতে পারে না, মানে জমিদারি কেড়ে নেওয়া যাবে না। এটা হইতেছে ওনাদের যুক্তি। আচ্ছা, হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, ফকির মজনু শাহ, নুরুদ্দিন, এরা জমিদারি উচ্ছেদের লড়াই করেন, জীবন দিয়ে দিছে না ওনারা? আর জমিদারি উচ্ছেদ যখন হবে তখন আপনি তার বিরুদ্ধে দাঁড়াইতেছেন। বাহ, কি তামসা! আপনি তিতুমিরের বাসার কেল্লার নাম দিয়া ফেসবুকে বিপ্লব করতেছেন আপনার তরুণ সম্প্রদায়কে দিয়া, কিন্তু আপনি তো তিতুমিরের লড়াইকে অন করলেন না। বাস্তবে যখন একটা রিয়েল লাইফ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এসে দাঁড়ায়, আপনি তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। দেখেন, আমার 1971 টাইনে আনতে হইল না। এইটাই তো রাইট পলিটিক্যাল ক্রিটিক। এবার আসেন দেখি বিএনপিকে কেন জামাত বিরোধী স্ট্যান্ড নিতে হইল। এর কারণ কি এটা যে বিএনপি জামাতকে পছন্দ করে না, বা তারেক রহমান শফিক ভাইকে পছন্দ করে না, তা না। বিএনপি বুঝে বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দল হিসেবে জামাত এবং অন্যান্য ইসলামপন্থী দলগুলো শক্তি সঞ্চয় করছে অনেক। তারা মনে করতেছে এইটা এখন এই ইসলামীপন্থী দলগুলোকে বিএনপি একা সামলাইতে পারবে না, তাই তার বাম লাগবে, আওয়ামী লীগকে লাগবে। সেই জন্য কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না বিএনপি প্রথমে, এবং এই করতে যায় জামাতকে আওয়ামী ন্যারেটিভ দিয়ে ঠেকাইতে গেছে বিএনপি, এবং জামাতকে আওয়ামী ন্যারেটিভ দিয়ে ঠেকাইতে যাওয়ার ফল হইতেছে 15 আগস্টে কালচারাল ফ্যাসিস্টদের হাউকাও দেখছেন না, কাইন্দা কাইটা শেষ মুজিবের জন্য। আওয়ামী লীগ ছাত্রলীগের ঝটিকা মিছিল বড় হওয়া দেখতেছেন না, এর দায় বিএনপির মুক্তিযুদ্ধ মারা নেই। বিএনপি যত বেশি মুক্তিযুদ্ধ হবে, আওয়ামী লীগ তত বেশি শক্তিশালী হবে নানা ফ্রন্টে। লিখে রাখেন। তাহলে বিএনপির এই শঙ্কা দূর করবে কে? এই জন্যই তো বিএনপি গণপরিষদে ভোট করতে চায় না, কারণ মনে করে গণপরিষদে ভোট কইরা যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা না পাই, সংবিধান যদি ইসলামপন্থীরা বানায় ফেলে তাইলে কি হবে? সেই জন্য 72-এর সংবিধান বাতিল চায় না। ওর সমস্যাটা তো ওইখানে। আবার ভাবে ইসলামপন্থীরা ক্ষমতা এসে যদি ইসলামী রাষ্ট্র বানায় ফেলে তাহলে কি হবে? সরকার ব্যবস্থা কি হবে? এটা নিয়ে সবাই ঐক্যমত হয়েছে যে সংসদীয় পদ্ধতি চলবে। আমি বলি আপনারা লিখে রাখতে পারেন, এই সংসদীয় পদ্ধতি ফেল করবে। 50 বছর পরেও যদি আমার ভিডিওটা দেখেন কেউ, তাহলে এই কথা সত্য হবে, তখন বুঝবেন আমি 50 বছর আগে এই কথা কয়ে গেছিলাম যে এটা ফেল করবে। এইটা আবার ফেল করবে। সারা দুনিয়ায় সংসদীয় পদ্ধতি যে সমস্ত দেশে কাজ করে, ফাংশন করে, সেই সমস্ত দেশে রাজা আছে অথবা কিং আছে। যে সমস্ত দেশে রাজা নাই বা কিং নাই, সেখানেই সংসদীয় পদ্ধতি ফেল করবে। এটা নিয়ে আমার একটা এপিসোড আছে, দেখে রাখতে পারেন। বাংলাদেশের জন্য দরকার রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি, এবং এইটা একটা সিটিংয়েই হয়ে যেত, 1 ঘন্টা সিটিং এ। আলী রিয়াজকে দিয়ে ঐক্যমত কমিশন করছে, ঘন্টার পর ঘন্টা মিটিং করছে, দিনের পর দিন মিটিং করছে, কোনো সলিউশন আসতে পারে না। খালেদা জিয়ার প্রফেসর ইউনূস এই দুইজন মিলে বসে এটা সলভ করতে পারে 1 ঘন্টার মধ্যে। আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট হচ্ছে প্রফেসর ইউনূস বলবে যে ম্যাডাম আপনি বলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো সময় কোনটা ছিল, কোন সরকারের সময় ছিল, যে সরকারের উপরে জনগণের বিপুল সমর্থন ছিল, দেশের সমৃদ্ধি হয়েছে, মানুষ শান্তিতে ছিল, কোন সময়টা? একটা অল্প সময়, সেটা হইতেছে জিয়াউর রহমানের শাসনামল। তাহলে জিয়াউর রহমান কেন এত ভালো করছে? অনেক ওনার ক্যাপাসিটি আছে, কিন্তু তারপরে ওনার ম্যান্ডেটটা ছিল কি? ম্যান্ডেট ছিল সংবিধান। তাহলে জিয়াউর রহমান যেই সংবিধানের ম্যান্ডেট নিয়ে ওই সময় একটা স্বর্ণযুগ আমাদেরকে উপহার দিছে, ওই সংবিধানটাকে চালু করি, তাহলে তো রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি চলে আসে। আর জামাতের প্রশ্ন, জামাত কি করে ফেলবে, ইসলামপন্থীরা কি করে ফেলবে? বিএনপিকে এটা বুঝতে হবে, জামাত ইসলামী মতো ইসলামিক দল বাংলাদেশের জন্য শুধু না, সারা পৃথিবীর জন্য একটা উল্লেখযোগ্য ইসলামী রাজনীতি করতেছে। কি সেটা? তারা মডার্ন রিপাবলিকের ফ্রেমওয়ার্কের মধ্যে, পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করতেছে। এইটা পৃথিবীতে খুব অল্প সংখ্যক, সামান্য সংখ্যক ইসলামী রাজনৈতিক দল করে। পৃথিবীতে খুব বিরল এরকম রাজনৈতিক দল। এই জামাত ইসলামের ভয় পেয়ে লাভ আছে? সে তো ধরেই নিছে যে সে এই মডার্ন রিপাবলিকের ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করবে। তো এর মধ্যে রাজনীতি করলে তার ঠেকানোর কি আছে? এবার আসেন ওয়াকারের প্রশ্ন। ওয়াকার প্রশ্নে একটা অস্বস্তি আছে সারা দেশে। এই প্রশ্নটা কিন্তু খুব জটিল, খুবই কমপ্লেক্স একটা বিষয়। মানে যদি ধরেন বাংলাদেশে সবচেয়ে বেশি খারাপ অবস্থা কে আছে, একজন মানুষ, এটা হইতেছে ওয়াকার। কারণ ওয়াকারের উপরে সবাই বিলা, আমরাও বিলা, হাসিনাও বিলা। হাসিনারে পালায় যেতে দিলেও, আওয়ামী দুর্বৃত্তদের পালায় যেতে দিলেও হাসিনা বিলা তার উপরে, কারণ হাসিনা মনে করে ওয়াকার চাইলে তারে রক্ষা করতে পারতো, কিন্তু করে নাই। এই সমস্যাটার সমাধান করা যেতে পারে একভাবে। সব রাজনৈতিক দল খালেদা জিয়ার উপরে আস্থা ন্যস্ত করে বলবে যে আপনি ম্যাডাম আমাদের পক্ষ হইয়া তার গ্যারান্টি দেন, মানে ওয়াকারকে গ্যারান্টি দেন যে ওয়াকারের ভবিষ্যৎ নিরাপত্তা আমরা দেখবো, তার যেন কোনো সমস্যা না হয় এটা আমরা দেখবো। ওয়াকার নিজে গেছে খালেদা জিয়ার সাথে দেখা করতে। হ্যাঁ, খালেদা জিয়া হয়তো বলছেন কি বলে নাই আমি জানি না, কিন্তু খালেদা জিয়া যদি সমস্ত রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে নিজে গ্যারান্টার হয়ে ওয়াকার সাহেবকে বলে, তাহলে ওয়াকার সাহেব ঘুটু করার কথা চিন্তা করা বাদ দিয়ে দেবে।
বাংলাদেশের আগামী সময়গুলো কিরকম ভাবে যাবে সেটা নিয়ে নানা অনিশ্চয়তা শুধু রাজনৈতিক দলকে না, জনগণকে চিন্তিত করছে, বিচলিত করতেছে, বিপর্যস্ত করে রাখছে। বাংলাদেশকে সুস্থির করা দরকার, অহেতুক সংঘাত বন্ধ করা দরকার, এর জন্য সচেতন প্রচেষ্টা নেওয়া দরকার এবং এই কাজে খালেদা জিয়াকে যুক্ত করা দরকার। দেশের মানুষকে চিন্তামুক্ত করার জন্য প্রফেসর ইউনূসকে দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে হবে। বাংলাদেশের সামনে আজকে যে অচল অবস্থা, যে অনিশ্চয়তা, সেটা কোনো অমোঘ নিয়তি না, এটা মূলত ভুল কৌশল, অনাস্থা আর নেতৃত্ব শূন্যতার ফল। এই সংকটের সহজ এবং দ্রুত সমাধান আছে যদি রাজনৈতিক দলগুলো নিজেদের গোড়ামি আর ভয়কে অতিক্রম করে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে এমন একজন মুরব্বীর পেছনে দাঁড়াইতে হবে যার সিদ্ধান্তকে সবাই নির্দ্বিধায় মেনে নেবে এবং যার গ্যারান্টিতে সবাই আস্থা রাখবে। আজ আমাদের সামনে দুইটা পথ খোলা, একদিকে বিভক্তি, ভয় আর ক্ষমতার দ্বন্দ্বে ডুবে গিয়ে দেশকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া, আর একদিকে পারস্পরিক আস্থার ভিত্তিতে নতুন এক গণতান্ত্রিক চুক্তি তৈরি করা, বাংলাদেশকে স্থিতিশীল, শক্তিশালী এবং মর্যাদাশীল রাষ্ট্রে রূপান্তর করা। আসেন আমরা দ্বিতীয় পথটা বেছে নিই। সংকট না, সমাধানের দায়িত্ব নিই। বিভাজন না, ঐক্যের পতাকা তুলি। ইতিহাসের এই সন্ধিক্ষণে আমাদের প্রত্যেকটা সাহসী পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার আলো হয়ে উঠতে পারে। বাংলাদেশকে স্থিতিশীল করার এই মহান কাজটা আর কালক্ষেপণ না, আজই শুরু করা দরকার। আল্লাহর নামে, মানুষের নামে, রাষ্ট্রের ভবিষ্যৎ। হারামজাদা পশ্চিম পাকিস্তান আর নাই। আপনার কি মনে হয় জামাত শিবির পাকিস্তানি এই শব্দগুলো, এই ন্যারেটিভ গুলো কেন বাঁচায় রাখছে? জাস্টিফাই করতে হবে না? ভারতীয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড বাংলাদেশে ঢুকে আমার মা বোনদেরকে ধর্ষণ করবে, ধর্ষণের পরে এর দায়ভার যাবে জামাত শিবিরের উপরে, এর দায়ভার যাবে আইএসআই এর উপরে। আপনার কি মনে হয় কথায় কথায় বিএনপি এখন রাজাকার বলে, আওয়ামী লীগ রাজাকার বলছে, বামপন্থীরা রাজাকার বলে, আসিফ নজরুল রাজাকার বলে, খালেদ মহিউদ্দিন রাজাকার বলে? বিশ্বাস হয় না? আসিফ নজরুল জামাত শিবির নিয়ে কি বলছে শুনেন। দেখেন, আমি শিবিরের প্রসঙ্গে একটা কথা বলি। আজকে আমরা শিবিরের কোনো তাণ্ডব দেখছি না। বাংলাদেশে এই রক কাটা রাজনীতি, হত্যা রাজনীতির পিছনে শিবিরের একটা বিরাট ভূমিকা আছে। আজকে তারা ডিফেন্সিভ পজিশন আছে দেখে হয়তো তারা ওরকম রক্তের হোলি খেলা মেতে উঠছে না, কিন্তু তাদের যখন সময় থাকে, সুযোগ থাকে, তারা কত নৃশংস হতে পারে এটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় বেশি করে রাজশাহী চিটাগাং। সুন্দর না আসিফ নজরুল? কত মহব্বতের সুরে সুন্দর করে আপনাদেরকে বোঝাচ্ছে। জামাত শিবির রক কাটার কথা বলছে আপনাদেরকে। দর্শক শ্রোতা, আমি কি জামাতকে ডিফেন্ড করব? শিবিরকে আমার দরকার আছে? আমি জামাতের ব্যর্থতা নিয়ে কথা বলতে গেলে সারাদিন কথা বলতে পারবো। এখন বলি আপনাদেরকে, আসিফ নজরুল বলছে না যে জামাতের রক কাটার ইতিহাস? আসিফ নজরুল কি এত সুন্দরভাবে কোনোদিন বলেছে হাসিনার নির্দেশে লগি বৈঠা দিয়ে জনগণকে নিঃশংসভাবে কি করে খুন করেছে? আসিফ নজরুল কি কোনোদিন একটা বারের জন্য এত সুন্দরভাবে ন্যারেটিভ তৈরি করে বলেছে যে বিএনপি ছাত্র দলের আমানুল্লাহ আমান সম্পদ চুরি করতে 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 কয়েকশো হাজার কোটি টাকার মালিক হয়ে এখন 2200 খুন করাইছে, 22টা খুন করাইছে, নিজ হাতে দাঁড়ায়া দাঁড়ায়া খুন করাইছে, তত্ত্বাবধান করছে, এগুলো নিয়ে আসিফ নজরুল কথা বলছে? বলেন। এখন আপনাদেরকে এখন আপনি একটা কথা, একটা অন্যায়কে আর একটা অন্যায় দিয়ে জাস্টিফাই করা যায় না, কিন্তু আমি যাচ্ছি আপনাদের দিকে। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আওয়ামী শাসন আমলে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং যুবলীগ এবং শ্রমিক লীগ এবং ওলামা লীগ এরা যে নৃশংসতা দেখিয়েছে, রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে, ধর্ষণ করেছে, গুম করেছে, আসিফ নজরুল এত সুন্দরভাবে একটা ন্যারেটিভ তৈরি করেছে তাদেরকে নিয়ে। 80-এর দশকে জামাতের রক কাটার রাজনীতির স্বর্ণযুগ বলে অনেকে, তারা রক কেটেছে, তারা খুন করেছে, জবাই দিয়েছে। আপনাদেরকে আমি একটা কথা বলি, 80-এর দশকে কারা শাসন করেছে? বিএনপি প্রথমার্ধে 81, 82, 83 এই সময়টা বিএনপির শাসন আমলে জামাত রক কেটেছে। জামাতকে কি তখন এপ্রিহেন্ড করা যেত, বিচার করা যেত? করেনি কেন? গ্রেফতার করেনি কেন বিএনপি সরকার? তখন তো জামাতের সাথে বিএনপির কোন জোট ছিল। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জামাতকে অ্যারেস্ট করে না কেন?
জামাতের রক কাটার জন্য কতজন মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং বিচারের মুখোমুখি করা হয়েছে, এবং ওই বিচারে জামাতের শিবিরের কোন লোককে গিলটি ভার্ডিক্ট দিয়ে অভিযুক্ত করা হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে কতজন মানুষ? বিএনপি শাসনামল পরে এরশাদ ভণ্ডামি করে ভারতের ইশারায় ক্ষমতা নিছে। 90 সাল পর্যন্ত এরশাদ কতজন জামাতের শিবিরের কর্মীকে, নেতাকে গ্রেফতার করেছে রক কাটার জন্য? কতজনকে অভিযুক্ত করেছে? কতজনের বিরুদ্ধে গিলটি ভার্ডিক্ট নিয়ে তাদেরকে সাজা দিয়েছে? আদালত সাজা দিয়ে তাদেরকে রেখেছে কতজন? দর্শক শ্রোতা, আমি যদি একটা কথা বলি আপনারা কিন্তু অবাক হবেন। রক কাটার জন্য শিবিরের বিরুদ্ধে 10টা ভার্ডিক্ট হয় নাই, 9টা ভার্ডিক্ট হয় নাই, 8টা ভার্ডিক্ট হয় নাই, একটা রায় হয় নাই। আমি ঢাকা, রাজশাহী, চিটাগং, খুলনা আমি খোঁজ করেছি। শিবিরের রক কাটার উপরে 5টা মামলায় আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করা তো দূরে থাক, কিছুই হয় না। গত 54 বছরে যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফর এক্সাম্পল আসিফ নজরুলের দাবি অনুযায়ী, আওয়ামী লীগের দাবি অনুযায়ী, বিএনপির দাবি অনুযায়ী শিবির যদি কারো রক কেটে থাকে তাহলে 500 মামলা তাদের বিরুদ্ধে হবে। এটা তো হোমিসাইড। হোমিসাইড বুঝেন, আইনের একটা ধারা, তো হত্যাকাণ্ডের পার্ট। ফর এক্সাম্পল গত 54 বছরে শিবির 500 হত্যাকাণ্ড ঘটাইছে, রক কাটছে। তাহলে 500 হত্যাকাণ্ড যদি হয় তাহলে 500টা মামলা থাকবে হোমিসাইড। দর্শক শ্রোতা, যারা আইন পড়েছেন আমার সাথে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কথায় কথায় জামাত শিবির রক কাটে বললে তো চলবে না। আপনারা রাস্তায় দাঁড়ায় বলবেন লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, গনিয়া দেখা গেল 40,000, লক্ষ মামলার কথা বলেন। 500 মামলা হবে না জামাত শিবিরের বিরুদ্ধে যে তারা রক কাটে? ভাই আমি বলছি না তারা রক কাটে না, অফকোর্স কাটছে, কিন্তু এই রক কাটার জন্য তাদের তো মামলা হতে হবে 500টা। 500, 1000 মামলা হবে না। শিবির এত মানুষের রক কাটছে, তার মামলা হবে না? মামলাগুলো কই? চিটাগংয়ে কয়টা মামলা হয়েছে? চিটাগং ইউনিভার্সিটিতে কয়টা মামলা হয়েছে? চিটাগং বিভাগে কয়টা মামলা হয়েছে শিবিরের বিরুদ্ধে? ঢাকা বিভাগে কয়টা মামলা হয়েছে? শিবির রক কাটছে। পুরো বাংলাদেশে শিবিরের বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে? শিবির রক কাটছে। মামলাগুলো কই? এবং যদি হাজার হাজার রক কেটে থাকে, যেটা আসিফ নজরুল বলছে, ওই মামলাগুলো কই? ওই মামলাগুলোই দোষী সাব্যস্ত কতজন হয়েছে? 2 জন, 5 জন, 10 জন, 100 জন? দর্শকবৃন্দ, গত 54 বছরে পুরো বাংলাদেশে 10 জন শিবির কর্মী দোষী সাব্যস্ত হয় নাই রক কাটার জন্য। এখন 54 বছরে 20 কোটি জনগোষ্ঠীর একটা দেশে 10 জন মানুষ দোষী হয় নাই শিবিরের, 9 জন হয় নাই, 8 জন হয় নাই, 7 জন হয় নাই, তাদেরকে রক কাটা পার্টির নাম দিয়ে দিলেন। মোহাম্মদ সাদাত, আপনাকে কেউ কি ভাই এখানে বেঁধে রেখেছে আমার ঘেউ ঘেউ শোনার জন্য? আপনার ভালো অন্য কোনো কাজ আছে ভাই? ওখানে চলে যান। এখানে বসে আছেন কেন? কেন বসে আছেন? এখানে যারা বসে আছে তারা আমার ঘেউ ঘেউ শোনার জন্য আছে। মোহাম্মদ সাদাত, আপনারা যারা আমার কথাবার্তা পছন্দ করছেন না, বেরিয়ে যান ভাই। আমি আপনাদেরকে ব্যান করতে চাই না, আমি আপনাদেরকে গালিয়ে দিতে চাই না। আপনাদের এখানে থাকার দরকার নাই, আপনাদের জরুরি কোনো কাজ আছে, ওগুলো করেন। ওকে, তো তাহলে পুরো বাংলাদেশে 20 কোটি জনগোষ্ঠীর একটা দেশে জামাত শিবির রক কাটে, তার 100 মামলা নাই, 100টা লোক দোষী সাব্যস্ত হয় নাই, 100টা লোককে মৃত্যুদণ্ড দেয় নাই, 100টা লোককে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নাই, 100টা লোককে হাজতে পাঠায় না। অথচ আপনি বলছেন জামাত শিবির রক কাটে। আবার একটা কথা, জামাত শিবির কখনো বাংলাদেশ রুলও করে না। তাহলে 54 বছরে জামাত যদি কোনোদিন ইনকামবেন্ট না হয়, ক্ষমতাসীন সরকারি দল না হয়, তাইলে জামাত কি করে
রক কাটার পরে, মানুষ খুন করার পরে একটা মামলাও হবে না, এটা কেন কি করে হয়? যদি জামাত রক কাটা পার্টি হয় তাহলে এর জন্য দায়ী আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগের সাথে একসময় তারা রাজনীতি করছে। জামাত যদি রক কাটে তাহলে এর জন্য দায়ী হয়েছে জাতীয় পার্টি, কারণ জাতীয় পার্টি তো তাদের বিরুদ্ধে 80-র দশকটাকে বলা হয় রক কাটার যুগ। কই জাতীয় পার্টি কেন তাদেরকে অ্যারেস্ট করে নাই? জামাতের এবং শিবিরের এরা যদি খারাপ হয় তাহলে দোষ বিএনপি, কারণ বিএনপি তাদের